নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শেষ অঙ্ক, কলমের ইমিতাকর। অলির বিয়ের পর থেকে বাড়িটা একেবারে নিশ্চুপ হয়ে গেছে। অতনু নিজের অফিস নিয়ে ব্যস্ত। বাড়িতে থাকলে সে নিজের ঘরে একা সময় কাটায়। এখন আর সে শাসন করার মানুষ খুঁজে পায় না। অফিস টাইমে খাবার দিতে দেরি হলে অথবা রান্না মন মতো না হলে মায়ের ওপর অবশ্য চোটপাট করে। এদিকে অলি মায়ের এখন সময় কাটতে চায় না। অলি কাছে থাকতে তার সাথে তেমন হৃদ্যতা কোনো কালেই করে তোলেননি। অথচ এখন ফোনে মেয়ের সংসারের খুঁটিনাটির খবর না নিলে তার শান্তি নেই। অলির বাবার মেয়ের সংসারে মায়ের হস্তক্ষেপ, অযথা মতামত দেওয়া মোটেই পছন্দ নয়। তিনি মাঝে মাঝে রাগ করে বলেন, অলি যখন কাছে ছিল তখন তো ভাবতে মেয়ের বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে না দিলেই নয়। তাহলে এখন মেয়ে ছোট হয়ে গেল কি করে? কেন ভাবছো তোমার বুদ্ধি ছাড়া সে চলতে পারবে না? আর তার মাথার উপর ছাতার মতো শিক্ষিত সংবেদনশীল স্বামী আছে, তোমার তো চিন্তার কোনো কারণ নেই। যে কোনো প্রতিকূল অবস্থার মোকাবিলা ওরা দুজনে ঠিক করতে পারবে। তুমি বরং ছেলেকে নিয়ে ভাবো। একরাশ বিরক্তি নিয়ে স্বামীর দিকে তাকিয়ে অলির মা বললেন, ছেলেকে নিয়ে ভাবার কি আছে? ছোট থেকে কি কখনো তাকে নিয়ে ভাবতে হয়েছে? সে কি তোমার মেয়ের মতো নিরেট ছিল? বাজে কথা রাখো তো। ছেলেকে জিজ্ঞেস করো, 30 বছর তো হতে চলল, কবে বিয়ে থা করবে? বোনকে পারাপার করার জন্য তো আদা জল খেয়ে পড়েছিল। নিজের বেলায় চুপ কেন? কাগজে বিজ্ঞাপন দিক। তুমি দাঁড়াও তো বাবু, সবে 2 মাস হলো এত বড় বিয়ের ঝক্কি গেল, এখন একটু দম নিয়ে নি। সে ঠিক আছে, তবে দেখাদেখি করতেও তো সময় লাগবে। অলির মতো ভাগ্য তো তা নাও হতে পারে। কি ভাগ্য? এই যে জীবনে প্রথমবার যারা তাকে দেখতে এলো তারাই এক দেখাতেই পছন্দ করে ফেললো, তাদের সাথেই বিয়ে হয়ে গেল। তুমি আর তোমার ছেলে তো অনেক কিছুই বলছিলে। স্বামীর কথাগুলো মোটেই তো মন মতো হলো না অলির মায়ের। মাটিতে একটু জোরে পা ঠুকে রাগ দেখিয়ে নিজের ঘরে চলে গেলেন। কয়েকদিন পর সন্ধ্যায় অতনু অফিস থেকে ফিরে হাত মুখ ধুয়ে টিভির সামনে বসেছে। ছেলের পাশে বাবা রয়েছেন। চা আর কিছু টিফিন নিয়ে মা ঘরে ঢোকেন। ছেলের হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে তিনি পাশে বসেন। ছেলের গায়ে হাত রাখেন। তোর বাবা সেদিন একটা কথা বলছিল অন্তু। বলছিল অলির তো বিয়ে হয়ে গেল, এবার কিন্তু তোকে নিজেকে নিয়ে ভাবতে হবে, সংসারী হতে হবে। আবার বলছিস 1 বছরের মধ্যে তোর বাইরে ট্রান্সফার হতে পারে, কিন্তু তোর কিন্তু একা যাওয়া চলবে না। অতনু টিভির দিক থেকে চোখ সরায় না। মায়ের কথার কোনো উত্তর দিল না। বাবা ব্যাপারটা লক্ষ্য করলেন। শুনতে পেলি মা কি বলছে? পেয়েছি। কাগজে কি বিজ্ঞাপন দেবো? কি ভাবছিস বিয়ের ব্যাপারে? এখন বিয়ে করবি তো? করব, মাথায় আছে। মাথায় থাকলে তো আর হবে না, এগোতে হবে। কাউকে পছন্দ টছন্দ আছে নাকি? টিভির সাউন্ড কমিয়ে অতনু বাবার দিকে থাকে। পছন্দ থাকলে তোমাদের বলতাম না? না, তা অবশ্য আমরা জানি না, কিন্তু এখন কি করবি? গাঁটছড়া নামে একটা বিয়ের যোগাযোগ কেন্দ্রে গিয়ে আমার ছবি দিয়ে এসেছি। ওরা কয়েকদিন পর গিয়ে পাত্রীর ছবি দেখতে ডিটেলস জেনে আসতে বলেছে। আমাকে ইতিমধ্যে 2টো মেয়ের ছবি দেখতে দিয়েছে। ঘরে নেমে এলো পিন পতনের নীরবতা। বাবা মা হতবাক। ছেলে নিজে নিজেই এত কিছু করে এলো, একটিবার জানাবার প্রয়োজন বোধ করলো না। বেশ কয়েক মিনিট পর মা বিস্ময় মাখা গলায় বললেন, আমাদের এতদিন বলিসনি কেন? তোমাদের জানবার কি আছে? আমার উপর ভরসা নেই? মেয়ের ছবি আমার পছন্দ হলে ওরা মেয়ের সাথে আমার যোগাযোগ করিয়ে দেবে। কথা বলে যদি ভালো লাগে, যদি আমি নিজে তাকে ফাইনাল করি, তবে তো তোমাদের প্রসঙ্গ আসছে। মা হাঁ করে ছেলের মুখের দিকে তাকিয়ে আছেন। বাবা মাথা নিচু করে মেঝের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। একটু পরে বাবা গম্ভীর গলায় বললেন, এরপর আমাদের কি করতে হবে? তেমন কিছুই না, একবার মেয়ের বাড়ি যেতে হবে। আর আমাদের যদি মেয়ে পছন্দ না হয় তখন? আচ্ছা, মুশকিল তো। বিয়েটা করছে কে? তোমরা না আমি? আমার পছন্দই এখানে শেষ। বাবার চোখ মুখ লাল হয়ে উঠেছে, গলা চড়ছে। না, ভালোবাসার বিয়ে হলে আমাদের কোনো মন্তব্য থাকতো না, কিন্তু সম্বন্ধের বিয়েতে তো সকলের মতামত জরুরি হয়। মায়ের কাতর গলা। আমাদের জানালে কি হতো অন্তু? আরে আমার বিয়েটা কি হয়ে গেছে? তোমরা তো যাবেই।
এখন এটাই স্টাইল হয়েছে। আগে ছেলে মেয়ে নিজেরা কথা বলে পরস্পরকে পছন্দ করবে, তারপর বাবা মা তাকে দেখবে। তা অলির ক্ষেত্রে এই নিয়ম হলো না কেন? এখন তুমি কি অলির সাথে আমার তুলনা করবে বাবা? অলি কি নিজে একা গিয়ে অচেনা ছেলেদের সাথে দেখা করতো, কথা বলতো? সেটা তুমি মানতে পারতে? যে মেয়েটা তোর সাথে বাড়ির বাইরে দেখা করতে আসবে, সে কি করে আসবে? এত কথা আমার ভালো লাগছে না। বারবার বাড়ি বাড়ি গিয়ে মেয়ে দেখতে যাওয়া না আমার দ্বারা হবে না। তোমরা যা ভালো বোঝো তাই করো তো। সামনের টেবিলটা সজোরে ঠেলে উঠে পড়ল অতনু। খাবার ফেলে রেখে নিজের ঘরে হনহন করে চলে গেল সে। মা ফ্যালফ্যাল চোখে একবার ছেলের দিকে একবার স্বামীর দিকে তাকান। বাবা চোখ মুখ কুঁচকে মায়ের দিকে তাকান। অতিরিক্ত গুরুত্ব দিয়ে দিয়ে ছেলেটাকে কতটা মাথায় চড়িয়েছে দেখলে? গান্ধারী হয়েই চিরকাল থেকে গেলে। ছেলেকে শাসন করার অধিকারটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছ। সম্বন্ধ করে উনি বিয়ে করবেন, অথচ মা বাবার মতামত সেখানে গ্রাহ্য হবে না। নিজে ফাইনাল করে তবে আমাদের দেখাবে। আরও কত কিছু যে দেখতে হবে তাই ভাবছি। অন্তুর ওপর ভরসা নেই তোমার? আমাদের মতামত না নিক, ও নিজে একাই 100। অলির বিয়েটা কি খারাপ হয়েছে? কত ভালো আছে বলো তো অলি। ভালো থাকলেই ভালো। যাকগে, ভালোই হয়েছে। ছেলের বিয়েতে আমার আর কোনো দায় থাকবে না। অলির মা নিজের ঘরে আসেন। অলিকে ব্যাপারটা না বলা পর্যন্ত শান্তি হচ্ছে না, অথচ প্রায় 9টা বাজে। জামাই ফিরেছে, এই সময় ফোন করাটা কি ঠিক হবে? মা যখন এসব ভাবছেন, অলি তখন সত্যিই ব্যস্ত। কাল তাদের হঠাৎ গোয়া যাওয়া ঠিক হয়েছে। অফিস থেকে ফিরে দেবরূপ তাকে সারপ্রাইজ দিয়েছে। হোটেল বুক করে এসেছে। কাল ভোরে দুজনে বেরিয়ে পড়বে। আগামীকাল ছুটি আছে। তারপর শনি রোববার দেবরূপ হঠাৎ গাড়ি নিয়ে বেরিয়ে পড়তেই ভালোবাসে। এদিকে অলি ধীরে ধীরে নতুন জীবনে অভ্যস্ত হয়ে উঠেছে। 2 মাস এই নিয়ে দ্বিতীয়বার তারা যাচ্ছে। অবশ্য এর পরের 2 মাস আর যাওয়া হবে না, দেবরূপ বলেই দিয়েছে। অলির সেমিস্টার আছে, ভীষণভাবে পড়াশোনা করতে হবে। সেমিস্টার শেষ হলে কলকাতায় যাবে দুজনে। একটা ট্রলি ব্যাগ নিয়ে দুজনে খাটের ওপর বসেছে। অলি আলমারি খুলে জামাকাপড় দিচ্ছে আর দেবরূপ সেগুলোকে ট্রলিতে ভরছে। অলির মাঝে মাঝে কেমন যেন অস্বস্তি হয়। ছেলেরা যে এসব কাজ করে সে যে কখনো দেখেনি। চিরকাল দেখে এসেছে বাবা দাদা মায়ের ওপর আর তার ওপর হুকুম করে আসছে। সংসারে কোনো কাজে কখনো তাদের হাত লাগাতে দেখেনি সে। অথচ দেবরূপ রান্না করা, বিছানা গোছানো, এমনকি সময় থাকলে টেবিলে গুছিয়ে খাবার পর্যন্ত বেড়ে দেয়। প্রথম দিকে অলি খুব বাধা দিত, বলতো এই তো দুজনের সংসার, কি এমন কাজ? তুমি এসব করলে আমার খুব খারাপ লাগে। সারাদিনে অফিসে কত কাজ করো। ভুলে যেও না অলি, এটা আমাদের দুজনের সংসার। আমরা যেন পরস্পরের পরিপূরক হয়ে উঠতে পারি। তাছাড়া তুমি এখনও স্টুডেন্ট, সংসারে কাজের থেকে পড়াশোনায় বেশি মন দাও। তোমাকে একজন বড় সাইকোলজিস্ট হতে হবে। অলি 2 হাতে জড়িয়ে ধরে দেবরূপের বুকে মুখ গুজে দিয়েছিল। প্রতিটা দিন সে যেন দেবরূপকে নতুনভাবে আবিষ্কার করে চলেছে। এক সংকীর্ণ সন্দেহ বাতিগ্রস্ত দাদাকে দেখতে দেখতে পুরুষের প্রতি যত ক্ষোভ জমেছিল সব যেন তার ধুয়ে মুছে গেছে। দেবরূপের মধ্যে সে যেন প্রতি মুহূর্তে ঈশ্বর দর্শন করে চলেছে। ভালোবাসা আর শ্রদ্ধায় বারবার তার মাথা নত হয়ে যায়। অলি, ফোন বাজছে। দেবরূপের কথায় অলির খেয়াল হয়, এত রাতে কার ফোন? প্রিয়জন সবাই দূরে থাকে, তাই রাত বিরতে ফোন হলে একটু ভয় লাগে বইকি। দ্রুত পায়ে পাশের ঘরে গিয়ে অলি ফোনটা ধরল। হ্যালো, আমি মা বলছি। খাওয়া দাওয়া করেছিস? জামাই ফিরেছে তো? অলি মনে মনে একটু বিরক্ত হয়। কয়েকদিন আগেই মাকে সে বলেছে বিকেলের দিকে ফোন করতে। রাতে এসটিডিতে টাকা কম লাগে, তাই মা দেখে দেখে সে রাতের দিকেই ফোন করে। কি বলবে বলো? একটু ব্যস্ত আছি। কাল ভোরে গোয়া যাচ্ছি, ব্যাগ গোছানো বাকি। একটা জরুরি কথা ছিল। আচ্ছা, কাল বলবো। একটু সংক্ষেপে এখনই বলো। কাল কোথায় আমাদের পাবে? হোটেলে পৌঁছে আমি তোমাকে ফোন করে দেবো। তো দাদা বিয়ের কথা ভাবছে, দেখাশোনা শুরু করছে আজ বলল। দেখাশোনা মানে? তোমরা কবে মেয়ে দেখতে গেলে? আমাকে বলোনি তো। অবশ্য না বললেও ক্ষতি নেই। আরে শোন না, আমরা তো যাইনি। অন্তু নিজেই মেয়ে দেখছে। সেটা কি করে সম্ভব? ও একদম একা মেয়ের বাড়ি যাচ্ছে? বাড়িতে নয়, বাইরে কোথায় যেন দেখা করবে। কী বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এসব নাকি আজকাল হয়েছে। আগে ছেলে মেয়ে নিজেদের পছন্দ করবে, তারপর নাকি বাবা মাকে দেখাবে। আজকাল মানে? আমার বেলা এসব কোথায় ছিল?
খবরের কাগজে বিজ্ঞাপন দেয়নি? না না, কী সব বিবাহ যোগাযোগ কেন্দ্রে গেছে নাকি। পাশের ঘর থেকে দেবরূপ ডাকতে থাকে, অলি দেরি হয়ে যাচ্ছে, আর কি নিতে হবে লাস্ট একবার দেখে নাও। যাচ্ছি মা, এখন রাখি, পরে সব শুনবো। তবে এপ্রিলের আগে কলকাতায় যেতে পারবো না, পরীক্ষা চলবে, দাদাকে বলে দিও বিয়ের ডেটটা যেন তারপর ঠিক করে। অলি ফোনটা কেটে দেয়। অলির মা বুঝতে পারেন মেয়ের আজকাল আর কথা বলার বিশেষ সময় নেই। সে এখন বড় লোকের বউ, তার স্বামী তাকে মাথায় করে রেখেছে। তাদের অনেক বড়সড় বিলাসবহুল ব্যাপার স্যাপার। 2 মাস হয়ে গেল মেয়ে একবারও বলল না মা তোমাকে দেখতে ইচ্ছা করছে, অথবা বলল না তোমরা একটিবার আমার এখান থেকে ঘুরে যাও। মায়ের 2 চোখ জল পড়ে যাচ্ছে। গাছ কেটে জল দিয়ে আর কী বা হবে। আজকে ছেলের তাও আঘাতটা মায়ের বুকে বড় বেজেছে। স্বামীর সামনে ছেলেকে ছোট না করলেও মনে মনে তিনি বুঝেছেন অন্তু কিন্তু কাজটা ভালো করেনি। অতিরিক্ত প্রশ্রয় আর গুরুত্ব পেয়ে সে নিজেকে যেন ভুঁইফোড় ভাবতে শুরু করেছে, তা তিনি কিছুটা হলেও বুঝতে পারছেন। কিন্তু কিছু করার নেই, ওই যে হাতের তীর বেরিয়ে গেছে। সব ভুল শুধরে নেওয়ার আগের ক্ষমতা যে মানুষের নেই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।